একজন মানুষের জেদ আর অপমানের প্রতিশোধ কতটা তীব্র হতে পারে তার এক জীবন্ত প্রমাণ এই রোজ গার্ডেন প্যালেস। যে প্রাসাদের জন্ম হয়েছিল আভিজাত্যের লড়াই গিয়ে অন্যকে ছাড়িয়ে যাওয়ার নেশায়, সেই প্রাসাদে একদিন হয়ে ওঠে একটি জাতির রাজনৈতিক ভাগ্যবদল আর একটি ঐতিহাসিক দলের জন্মস্থান। ঢাকা শহরের ধুলোবালি আর কোলাহলের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই শুভ্র দালানটি কি কেবলই এক জমিদার বাড়ি, নাকি এর প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শত বছরের কান্না, ক্ষমতার দাপট আর বিশাল কোনো পতনের ইতিহাস? আজ প্রত্নকাহনের পর্দায় আমরা উন্মোচন করতে চলেছি ঢাকার হৃৎপিণ্ডে লুকিয়ে থাকা রাজকীয় এক স্থাপত্য, রোজ গার্ডেন প্যালেসের আদ্যোপান্ত। চলুন শুরু করা যাক। 1931 সাল। তৎকালীন ঢাকার অন্যতম হিন্দু জমিদার ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেন। শোনা যায় একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হন। সেই অপমানের প্রতিশোধ নিতেই তিনি প্রতিজ্ঞা করেন বলধা গার্ডেনের চেয়েও সুন্দর একটি বাগানবাড়ি তৈরি করবেন। নিজের শখ আর আভিজাত্য ফুটিয়ে তুলতে তিনি বেছে নেন ইউরোপীয় করিন্থিয়ান কলাম এবং নিও ক্লাসিক্যাল স্থাপত্যশৈলী। প্রাসাদের চারদিকে লাগানো হয়েছিল দেশ বিদেশের দুর্লভ সব গোলাপের চারা। তারই নামানুসারেই এর নাম হয় রোজ গার্ডেন প্যালেস। তবে এই রাজকীয় বিলাসিতা বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। 1937 সালে দেনার দায়ে দেউলিয়া হয়ে তিনি এই প্রাসাদটি খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। রোজ গার্ডেন প্যালেস কেবল একটি বাসস্থানই ছিল না, এটি ছিল তৎকালীন ঢাকার সংস্কৃতির আখড়া। প্রাসাদের ভেতরে রয়েছে বিশাল নাচঘর, যেখানে একসময় বাইজিদের নূপুরের নিকন আর উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত। প্রাসাদের সামনের অংশে রয়েছে স্বচ্ছ জলের পুকুর এবং শ্বেত পাথরের তৈরি বেশ কিছু ধ্রুপদী মূর্তি। ঢাকার অভিজাত শ্রেণীর যাতায়াত ছিল এখানে। পরবর্তীতে 1951 সালে এটি রশিদ মঞ্জিল নামে পরিচিতি পায়। এই প্রাসাদের প্রতিটি ইট আর কারুকাজে লুকিয়ে আছে সেই সময়ের উচ্চবিত্ত সমাজের রুচি আর বিলাসিতার ছাপ। রোজ গার্ডেন প্যালেসের গুরুত্ব শুধু স্থাপত্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নাম স্বর্ণাক্ষরে লেখা। সময়টা 1949 সাল। দেশভাগের মাত্র 2 বছর পরের কথা। সেই বছরের 23 ও 24 জুন এই রোজ গার্ডেন প্যালেসের নিচতলার এই কক্ষটিতে ডাকা হয় এক ঐতিহাসিক রাজনৈতিক কর্মী সম্মেলন। ঢাকার প্রগতিশীল ও লড়াকু নেতাদের উপস্থিতিতে এখানেই জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, টাঙ্গাইলের শামসুল হককে সাধারণ সম্পাদক এবং কারাবন্দী থাকা তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে প্রথম কমিটি ঘোষণা করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় গঠিত এই দলটি ছিল পাকিস্তানের প্রথম সার্থক বিরোধী দল। পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে করা হয় আওয়ামী লীগ। অর্থাৎ আজকের স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ের যে স্বপ্ন, তার সাংগঠনিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই প্রাসাদের আঙিনাতেই। সময় বড়ই নিষ্ঠুর। একসময় যে প্রাসাদের নূপুরের শব্দ আর তবলার ছন্দে মুখরিত থাকত ঢাকার বাতাস, সেই রোজ গার্ডেন প্যালেসেও একসময় নেমে এসেছিল নিস্তব্ধতার ছায়া। জমিদার ঋষিকেশ দাসের সেই দর্প আর আভিজাত্য ধুলোয় মিশে গিয়েছিল ঋণের ভারে। এরপর মালিকানা বদলেছে বারবার, কিন্তু যত্ন মেলেনি কখনো। 70-এর দশকে রূপালী পর্দার রঙিন আলোর নিচে এই প্রাসাদকে আমরা দেখেছি হারানো দিনের মতো চলচ্চিত্রে, কিন্তু পর্দার বাইরে রোজ গার্ডেন প্যালেস তখন সত্যিই তার সোনালী দিনগুলো হারিয়ে ধ্বংসের প্রহর গুনছিল। দেয়ালে শেওলার আস্তরণ, ঝাড়বাতির ধুলো আর খসে পড়া আস্তর দেখে মনে হতো ইতিহাস যেন এখানে এসে থমকে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। কিন্তু ধ্বংসই শেষ কথা নয়। আজ রোজ গার্ডেন প্যালেস কেবল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি নয়, এটি সময়ের স্রোতে টিকে থাকা এক অবিনশ্বর মহাকাব্য। যে প্রাসাদের দেয়ালে একসময় আভিজাত্যের দম্ভ খেলা করত, আজ সেখানে কান পাতলে শোনা যায় এক জাতির জন্মের স্পন্দন আর ক্ষমতাবানদের পতনের দীর্ঘশ্বাস।
2018 সালে 331 কোটি টাকার বিনিময়ে যখন রাষ্ট্র এই প্রাসাদের ভার তুলে নেয়, তখন যেন এক দীর্ঘ নির্বাসন থেকে মুক্তি পায় বাংলার এই ঐতিহাসিক রাজকন্যে। রোজ গার্ডেন প্যালেস এখন শুধু অতীতের ধুলোমাখা কোনো স্মারক নয়, বরং এক অবিনাশী সাক্ষী, যে আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা আর বিলাসিতা চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস অমর। সংস্কারের নিপুণ ছোঁয়ায় রোজ গার্ডেন প্যালেস আবারও ফিরে পেয়েছে সেই পুরনো ঐশ্বর্য, উন্মুক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য। তবে এবার আর কোনো জমিদারের একক আভিজাত্য হিসেবে নয়, বরং আমাদের অস্তিত্বের শিকড় আর বাঙালির লড়াকু ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে।